নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমা সৈয়দ and you're watching the big story। কালকে রাত থেকে যা দেখলাম, গণতন্ত্রে এই প্রথম বোধহয় এই বিরল দৃশ্যটা দেখলাম যেখানে স্ট্রং রুম, অর্থাৎ আমার আপনার ভোটদান করার পর আমাদের প্রতিক্রিয়া যেখানে গচ্ছিত রয়েছে, সঞ্চিত রয়েছে, 4 তারিখ যে ইভিএমগুলো কিংবা যে ভিভিপ্যাটগুলো থেকে সমস্ত কিছু কাউন্ট করা হবে, ফলাফল কাউন্ট করা হবে, সেগুলো যেখানে রাখা হয় সেটাকে বলে স্ট্রং রুম। সেই স্ট্রং রুমকে ঘিরে বিতর্ক সেই জায়গায় পৌঁছলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাপস রায়, কুণাল ঘোষ, শশী পাঁজা, কেউ বাদ নেই। গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সাখাওয়াত মেমোরিয়াল, এই দুটো জায়গায় কলকাতার এই দুটো স্ট্রং রুমে যা দেখলাম তা রীতিমতো গণতন্ত্রের উপরই প্রশ্ন তুলে দিল। এক পক্ষ বলছে কেউ নাকি ভেতরে চুপি চুপি কারচুপি করছে, তৃণমূল বলছে। বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তারা নাকি ইভিএম লুট করার চেষ্টা করছে। আরে বাবা, ইভিএমটা কি টাকা না পয়সা যে সেটা লুট করা যায়? ইভিএম আমার আপনার জনমত, ইভিএম বাংলার জনমত। জনমত সুরক্ষিত নয়? আজ এই প্রশ্নটা তুলছি কারণ কাল যখন কলকাতার এই দুটো স্ট্রং রুম ঘিরে এই বিতর্ক, সাপোর্টারদের চেল্লাচিল্লি, সাপোর্টারদের মারামারি, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, আজকে সেখানে কারফিউ জারি করা হচ্ছে যাতে কোনো রকম সমস্যা সেখানে না হয়, জমায়েত না হয়, যখন এই সমস্ত কর্মকাণ্ড ঘটছে তখন গণতন্ত্র আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসছে আর ভাবছে এ কোন গণতন্ত্র যেখানে মানুষের স্ব অধিকারে দেওয়া জনমত সুরক্ষিত নয় এমন অভিযোগ, যেখানে স্ট্রং রুম ঘিরে বিতর্ক। এই বিতর্ক নতুন নয়, এই বিতর্ক বহুবার শোনা গেছে। ভোট চুরির বিতর্ক কখনো কংগ্রেস বলেছে, কখনো সাপা বলেছে, কখনো তৃণমূল বলেছে, এক সময় তো বিজেপিও বলেছে, কিন্তু আজ পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। 21-এও এই ইভিএম ট্যাম্পারিং এর গল্প ওঠে, 24-এও এই ইভিএম ট্যাম্পারিং এর গল্প ওঠে, প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। 26-এও সেটাই হলো। কাল রাত থেকে কি হচ্ছে, আর শুধু কলকাতা নয়, সমস্ত জেলায় স্ট্রং রুম নিয়ে বিতর্ক তুঙ্গে। এমন বিতর্ক যে সব পক্ষের রাজনৈতিক দল বলছে স্ট্রং রুমকে মনিটরিং করতে হবে। মানে গণতন্ত্রের ওপর কি আর আশ্বাস থাকছে না? নির্বাচন প্রক্রিয়ার ওপর আশ্বাস থাকছে না? মানুষ কিংবা রাজনৈতিক দলরা আশ্বাস হারাচ্ছে? তাহলে গণতন্ত্র কোথায়? গণতন্ত্রের জায়গায় রয়েছে, আবার বলছি, রাস্তার এক কোণে দাঁড়িয়ে আড়ালে মুচকি হাসছে সমস্ত রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড দেখে। এত বড় অভিযোগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে এর আগে বোধহয় কখনো ওঠেনি। গতকাল যে ছবিটা দেখলাম সাখাওয়াত মেমোরিয়াল এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তা বিরল থেকে বিরলতম। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মাফ করবেন এবং সাখাওয়াত মেমোরিয়ালে তা বিরল থেকে বিরলতম। গণতন্ত্রের একটি স্তম্ভের ওপর আঙুল। চলুন একবার ফিরে যাই কাল থেকে আজ এই স্ট্রং রুম নিয়ে কি হলো। দেখুন, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল যেন এক দুর্গে পরিণত হয়েছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভেতরে খোদ মুখ্যমন্ত্রী। আসল মোচড়টা অন্য জায়গায়। যখন মুখ্যমন্ত্রী ভেতরে পাহারায় ব্যস্ত, ঠিক তখন স্কুলের গেটের বাইরে এক লঙ্কাকাণ্ড ঘটে গেল। একটি তৃণমূলের গাড়িকে ঘিরে বিজেপির বিক্ষোভ। গাড়িটি কার, কেন এখানে? চিৎকার, চেঁচামেচি। কেন সেটি স্ট্রং রুমের এত কাছে এলো? গাড়ির ভেতরেটি কি ছিল যা দেখতে মরিয়া ছিল বিরোধীরা? সবটা দেখাবো আজকের এই বিশ্লেষণে। ঘটনা শুধু সাখাওয়াত মেমোরিয়ালে সীমাবদ্ধ নেই। উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা মাঝরাতে ধর্নায় বসলেন। কেন? কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে অপরিচিত কিছু মানুষ স্ট্রং রুমের করিডোরে ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন কমিশন বলছে সব ঠিক আছে, কিন্তু প্রার্থীরা মানতে নারাজ। ডিইও নর্থ স্মিতা পান্ডে এবং মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল সেই বয়ান বিশ্লেষণ করবে এবং করেওছেন, জানিয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে। আচ্ছা, প্রশাসন কি কোথাও ভুল করছে, নাকি রাজনৈতিক দলগুলো অযথা আতঙ্ক ছড়াচ্ছে? সত্যটা ঠিক কি? 30 এপ্রিল রাত 8:15 ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলকে। হঠাৎ সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত গণনার আগে কোনো প্রার্থী বা দলের সর্বোচ্চ নেত্রী এভাবে স্ট্রং রুমের ভেতরে ঘন্টার পর ঘন্টা সময় কাটান না। এ দৃশ্য বিরল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। তিনি সেখানে 4 ঘন্টা থাকলেন। তার অভিযোগ,
ইভিএম নিয়ে কারচুপি হতে পারে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে পাহারা দিতে চান যাতে কোনো বহিরাগত ভেতরে ঢুকতে না পারে। তার নির্দেশে তৃণমূলের এজেন্টরা বাইরে পাহারায় বসে গেল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল যখন গেটের মুখে একটি তৃণমূলের লোগো লাগানো গাড়ি দেখা গেল। বিজেপি কর্মীদের দাবি এই গাড়িতে করেই কিছু পাচার করা হচ্ছে। কেন তৃণমূলের গাড়ি স্ট্রং রুমের কাছে পৌঁছবে? পুলিশের সাথে শুরু হলো ধস্তাধস্তি। বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়লেন। তারা দাবি করলেন গাড়ি খুলে দেখাতে হবে। ঘটনাস্থলে কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাল ঘাম ছুটল প্রশাসনের। ভাবছেন শুধু সাখাওয়াত মেমোরিয়াল? হ্যাঁ, আসল চমক রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি শুরু হলো, যেখানে রীতিমতো দুজন প্রার্থী ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের। তাপস রায় এসে হুমকি দিচ্ছেন, আমরা কি আমাদের কর্মীদের ডাকবো? কি হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে? আসুন দেখি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যা ঘটল তা সম্ভবত কমিশনের আইনে কিংবা তাদের আইনি বইতে নেই। করিডোরের অন্ধকার কোনায় টর্চের আলোয় কারা কাজ করছিল? ডিও নর্থ স্মিতা পাণ্ডের রুটিন কাজ বলছে। কুণাল ঘোষ বিস্ফোরক অভিযোগ করছে। তারপরেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র উত্তর কলকাতার 7টি বিধানসভার ইভিএম রাখার জায়গা। গতকাল সন্ধ্যা থেকেই সেখানে উত্তেজনা। কুণাল ঘোষ এবং শশী পাঁজা দাবি করলেন সিসিটিভি ফুটেজে তারা বহিরাগতদের দেখেছেন। ডিও নর্থ স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছলেন। তিনি পরে ব্যাখ্যা দিলেন যে পোস্টাল ব্যালট সেগ্রিগেশনের কাজ চলছিল। করিডোরে বসে টর্চ বা ব্যাটারি লাইটে কর্মীরা কাজ করছিলেন, কারণ ভেতরে তখনও পর্যন্ত আলো ছিল না। প্রশ্ন হলো, যদি কাজ করার জন্য পর্যাপ্ত আলো না থাকে তবে সেই গুরুত্বপূর্ণ কাজ কেন অন্য কোথাও করা হলো না? কেন প্রার্থীদের বা এজেন্টদের আগে থেকে ঠিকমতো জানানো হলো না? স্মিতা পাণ্ডে বলছেন নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু প্রার্থীরা অভিযোগ তুলেছেন কেন তারা সেটা জানেন না। The allegation is absolutely frivolous. Inform kora hoyni. This is not correct. So this is it. Ebon jokhon onara eshechilen okhane ami jokhon jante parlam amader ekta ভিসি চলছিল, ক্যান্ডিডেটরা নিজে এসেছিলেন, ম্যাডাম পাঞ্জা এসেছিলেন, কুণাল ঘোষ তারা এসেছিলেন, আর ইলেকশন এজেন্ট অফ সন্তোষ পাঠক ফ্রম বিজেপি মিস্টার কালী এসেছিলেন। যখন স্মিতা পাণ্ডে তৃণমূল ও বিজেপি প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের ভেতর থেকে বেরোলেন, তখন বাইরে শুরু হলো এক অভূতপূর্ব লড়াই। এক পক্ষ থেকে ধ্বনি উঠল চোর চোর, অন্য পক্ষ থেকে জয় বাংলা। এই রাজনৈতিক স্লোগান কি স্ট্রং রুমের গোপনীয়তাকে প্রভাবিত করছে না? নির্বাচন কমিশন কেন এখন 144 ধারার বদলে আরও কড়া আইন আনতে বাধ্য হলো? পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হতেই নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিল। প্রয়োজনে বাহিনীকে ধাওয়া করার আদেশ দেওয়া হলো। আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তাড়া করছে। কেন একটা গণনা কেন্দ্রের সামনেই রণক্ষেত্র তৈরি হবে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে পোস্টাল ব্যালট এদিক ওদিক করা হচ্ছে। এমনকি সিসিটিভি ক্যামেরার পজিশন নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তার দাবি স্ট্রং রুমের বাইরেও সিসিটিভি রাখতে হবে। पहले ये लोगों ने बोला हमारा पोस्टल बैलेट चला जाएगा 12 में, लेकिन लास्ट में आरओ ने मेरे को एश्योर किया कि भवानीपुर पोस्टल बैलेट इधर में ही है। लेकिन पहले मेरे को जो जानकारी था कि वो 12 में जाएंगे। क्यों जाएंगे? अगर जाएंगे किसी को तुमको आपको सेग्रीगेट भी करना है तो जिसका जिसका कॉन्स्टिट्यूंसी का है उसको एजेंट को बुलाना चाहिए। ऐसे तो वन साइडेड नहीं किया जा सकता है ना। সিইও অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল নিজে এই অভিযোগগুলোর উত্তর দিতে ময়দানে নামলেন। তিনি বলছেন 3 স্তরের নিরাপত্তা আছে, কোনো কারচুপির সুযোগই নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর হঠাৎ আশাকে তিনি দুর্ভাগ্যজনক বলছেন। কেন কমিশন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে ভালো চোখে দেখছেন না? সিইও সাফ বলছেন 4 মে গণনার আগে নিয়ম মেনেই পোস্টাল ব্যালট মুভ করা হয়েছে। সব পলিটিক্যাল পার্টিকে জানানো হয়েছে, কিন্তু সাখাওয়াত মেমোরিয়ালে যা হলো তা নিয়ে কমিশন যথেষ্ট বিরক্ত। 3:30 থেকে 4টার মধ্যে তো হবে না, মুভমেন্ট দেখাই যাবে নিশ্চয়ই। 3:30 থেকে 4টা হবে, এই জন্য কি লোক যাবে ওখানে। 4টার সময় খুলবে, কিন্তু যখন টাইম দিয়ে আছে 4টা, তো মুভমেন্ট তো হবে, লোককে তো প্রস্তুতি নিতে হবে। আমি যদি এখানে প্রেস কনফারেন্স করবো 10টার সময়, তো 9:45 থেকে তো মুভমেন্ট আরম্ভ হয়ে যাবে। এখানে একদম 10টার সময় আপনি বাইরে থেকে এখানে ঢুকে যাবেন। ইতিমধ্যে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ 30 এপ্রিল একটি বড় নির্দেশ জারি করেছেন। স্ট্রং রুমের 200 মিটারের মধ্যে 163 ধারা বিএনএস এর জারি করা হয়েছে, অর্থাৎ 5 জনের বেশির জমায়েত নিষিদ্ধ। মিছিলে, শোভাযাত্রায় জারি হয়েছে লাল পরোয়ানা।
এমনকি লাঠি বা পাথর বহন করাও নিষিদ্ধ। প্রশাসনকে হঠাৎ এত কঠোর কেন হতে হলো? আর জেলায় জেলায় স্ট্রং রুম নিয়ে কি চলছে? শুধু কলকাতায় নয়, আগুন ছড়িয়েছে জেলাতেও। জেলারও একাধিক জায়গায় এই স্ট্রং রুম নিয়ে বিতর্ক। কি বিতর্ক? আসুন দেখি। এগরা থেকে কাটোয়া সব জায়গায় ছবিটা এক। কোথাও 19 মিনিটের লোডশেডিং, কোথাও সিসিটিভি বন্ধ। ভাবুন তো, যেখানে একটা সেকেন্ডের হেরফের ভাগ্য বদলে দিতে পারে, সেখানে 19 মিনিট অন্ধকারে কি হতে পারে? এগরার স্ট্রং রুমের সামনে পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পান্ডা সরাসরি আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন। তার দাবি, আইসি বেআইনিভাবে বিজেপি প্রার্থীকে ভেতরে নিয়ে গেছেন। কাটোয়ায় তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহকুমা শাসকের দরবারে গিয়ে জানতে চাইলেন কেন 19 মিনিট কারেন্ট ছিল না। কালনা কলেজের সিসিটিভি 2 মিনিট বন্ধ ছিল বলে অভিযোগ স্বপন দেবনাথের। এই 2 মিনিট বা 19 মিনিট কি শুধুই কারিগরি গোলযোগ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? সমস্ত উত্তেজনার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন। স্ট্রং রুমের গণনা কিংবা স্ট্রং রুমের নিরাপত্তা এবং গণনা কেন্দ্রের সামনে কি হবে, বাইরে কি হবে, তা নিয়ে বৈঠক চলছে। আগামীকাল আবার ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এই মুহূর্তে স্ট্রং রুম নিয়ে রীতিমতো তুঙ্গে রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, শুনবেন কি বলেছেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এজেন্টদের যেন কাউন্টিং টেবিল ছেড়ে না নড়তে বলা হয়। তিনি নিজে পাহারা দিচ্ছেন সাখাওয়াত মেমোরিয়াল, আর কর্মীরা পাহারা দিচ্ছেন ক্ষুদিরামে। কিন্তু নির্বাচন কমিশন এবং সিইওর সাফ কথা, নিরাপত্তায় কোনো গাফিলতি নেই। রঘুনাথপুর কলেজের স্ট্রং রুম পরিদর্শন করে মনোজ আগরওয়াল নিজেই সব খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। সিসিটিভি নজরদারি এবং বাহিনীর মোতায়েন নিয়ে তিনি সন্তুষ্ট। কিন্তু এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটা বিষয় যা নিয়ে সাধারণ মানুষ খুব একটা ভাবে না। সেটা হলো পোস্টাল ব্যালট। এই পোস্টাল ব্যালট কি? ভোটের আগে, ইভিএম এর আগে যারা ভোট দেয়, সেটাই হচ্ছে পোস্টাল ব্যালট। আর সেই রহস্যটাই বাকি। দেখুন তাহলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পোস্টাল ব্যালট এদিক ওদিক করা হচ্ছে। অন্যদিকে সিইও বলছেন, আজ বারাসাত এবং অন্যান্য জায়গায় পুলিশ প্রোটেকশন দিয়ে এই ব্যালটগুলো সরানো হবে। প্রশ্ন হলো, যদি সব স্বচ্ছই থাকে, তবে মাঝরাতে করিডোরে টর্চের আলোয় কেন এই ব্যালট সেটিং করা হলো? কেন প্রার্থীদের উপস্থিতিতে এই কাজ দিনের আলোয় করা হলো না? আর সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের সেই গাড়ি যা সাখাওয়াত মেমোরিয়ালের বাইরে ধরা পড়লো, তার ভেতরে কি আসল কিংবা আদৌ কোনো গুরুত্বপূর্ণ নথি ছিল, নাকি যেটা ছিল সেটা স্রেফ রাজনীতি? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে 4 মে। পোস্টাল ব্যালট, তৃণমূলের গাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়, সাখাওয়াত মেমোরিয়াল, ক্ষুদিরাম অনুশীলন, জেলায় জেলায় বিক্ষোভ। স্ট্রং রুমকে নিয়ে এই মুহূর্তে রাজনীতি চলছে। আর এই রাজনীতির মাঝখানে আমি, আপনি, আম জনতা ভাবছি, সত্যি কি আমাদের জনমত সুরক্ষিত? যেমনটা রাজ্যের শাসক দল বলছে, তৃণমূল বলছে, তেমনটা সত্যি, নাকি যে কথা বিজেপিরা বলছে সে কথা সত্যি? গাড়িতে কি আদৌ কিছু ছিল? স্ট্রং রুমে কি সত্যি কেউ টর্চের আলো জ্বালিয়ে ঢুকেছিল, নাকি মনোজ আগরওয়াল আর নির্বাচন কমিশন যা বলছে সেটাই ধ্রুব সত্য? সবটাই হয়েছে প্রথা মেনে? সব জায়গায় না এখন একটা বিশাল কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। আমার আপনার গণতান্ত্রিক অধিকারে যখন প্রশ্নবোধক চিহ্ন ওঠে, তখন বুঝতে হবে কুছ তো গড়বড় হ্যায়। না, ভোটে নয়, স্ট্রং রুমে নয়, আমাদের চারপাশে, মাথার ভেতর, বুকের অনেক অনেক গভীরে ভাই ভাইয়ের সঙ্গে লড়ছে। জাত ধর্ম তুলে মানুষ মানুষকে অপমান করছে। গণতন্ত্র এটা শেখায়, ভারতবর্ষ এটা শেখায়। আরে যে ভারত বলে বসুদেবা কুটুম্বকম, দ্য হোল ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, সেই ভারতবর্ষের গণতন্ত্রের রাজনীতিতে এই কালো দিনে দেখতে হবে। মনে রাখবেন, দিনের শেষে আপনি যে ধর্মেরই হোক, যে জাতেরই হন, যে দলেরই হন, যে রাজ্যেরই হন, আপনার একটাই পরিচয়, আপনি ভারতীয়। এর ওপরে কোনো সত্যি নেই। লেডিজ এন্ড জেন্টলম্যান, গণতন্ত্র বাঁচুক, আমি আপনি বাঁচি, ভারতের আত্মা বাঁচুক। আর ভারতের আত্মা বাঁচাবার দায় কোনো রাজনৈতিক দলের নয়, আমার আপনার। দিস ইজ ইলমাস সৈয়দ। গুড বাই, গুড নাইট, জয় হিন্দ।